আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানিয়ে দেব উত্তাল ইরানে আকাশপথে বড় হামলার ছক আমেরিকার। আরও জানিয়ে দেব ইউক্রেনে ন্যাটো সেনার উপস্থিতি সহ্য করবে না রাশিয়া, বলছে মেদভেদেভ। এবার সিরিয়ার আলেপ্পো ছেড়ে যাচ্ছেন কুদি যোদ্ধারা। এদিকে দক্ষিণ ইয়েমেনের সব বাহিনী সৌদি জোটের অধীনে। অন্যদিকে গাজার প্রশাসন থেকে পুরোপুরি সরে যেতে প্রস্তুত হামাস, বলছে বাসেম নাইম। সর্বশেষ জানিয়ে দেব মার্কিন কারাগারে কেমন আছেন মাদুরো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উত্তাল ইরানে আকাশপথে বড় হামলার ছক আমেরিকার। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে দেশটি জুড়ে যে বিক্ষোভ চলছে তাতে হস্তক্ষেপ করতে পারে আমেরিকা। আগেই সেই ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে মার্কিন বাহিনী ইরানে হামলার প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। চলছে আলোচনা। হামলা করা হলে কোন কোন ঘাঁটিকে নিশানা করা হবে তাও চিহ্নিত করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সরকারি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। ইরানের পরিস্থিতি দিন দিন উত্তপ্ত হচ্ছে। গত দেড় সপ্তাহেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে সেখানে বিক্ষোভ চলছে। প্রাথমিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হলেও দ্রুত তা দেশের ধর্মীয় শাসনের বিরুদ্ধে সার্বিক প্রতিবাদের আকার নেয়। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের ইন্ধনে খামেনির বিরুদ্ধে পথে নেমেছে বহু মানুষ। ইরানের প্রশাসন কঠোরভাবে বিক্ষোভ দমনের বার্তা দিয়েছে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোবাহেদি আজাদ গত শনিবার জানিয়ে দেন, বিক্ষোভকারীদের আল্লাহর শত্রু হিসেবে দেখা হবে। এর জন্য ইরানে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। ইতিমধ্যে প্রশাসনের গুলিতে ইরানে বহু প্রতিবাদীর মৃত্যুর খবর মিলেছে। এই পরিস্থিতিতে ট্রাম্প গত শনিবার সমাজ মাধ্যমে লেখেন, ইরান স্বাধীনতার দিকে তাকিয়ে আছে, আমেরিকা তাদের সাহায্য করার জন্য প্রস্তুত। ট্রাম্পের হুঁশিয়ারির পর যদি অতর্কিতে ইরানে হামলা চালানোর প্রয়োজন পড়ে তবে কিভাবে কোন পথে অভিযান চলবে তা নিয়ে প্রাথমিকভাবে হোয়াইট হাউসে আলোচনা হয়েছে। কোন কোন জায়গাকে নিশানা করা হবে তাও চিহ্নিত করা হয়েছে। প্রাথমিকভাবে আকাশপথে বড় হামলার পরিকল্পনা রয়েছে মার্কিন বাহিনীর। সেক্ষেত্রে ইরানের সেনাঘাঁটিগুলোকে নিশানা করা হবে। তবে আরেক আধিকারিক জানান, হামলার ধরন সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অস্ত্রশস্ত্র প্রস্তুত করা হয়নি, শুধু আলোচনা হয়েছে। একাংশের দাবি এগুলি সাধারণ পরিকল্পনার অন্তর্গত। এই মুহূর্তে ইরানে হামলা হচ্ছে না। বিক্ষোভ দমন করতে ইরানে দুদিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে খামেনির প্রশাসন। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, গত শুক্রবার পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা 65 জন। তবে স্থানীয় একাধিক সূত্র দাবি করেছে সরকারি বাহিনীর হাতে মৃতের সংখ্যা 200 গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। ট্রাম্পকে অহংকারী বলে আক্রমণ শানিয়েছেন খামেনি। ইরানের শীর্ষ এই নেতার দাবি, বিশ্বের সব অহংকারী শাসকের মতো ট্রাম্পেরও পতনও নিশ্চিত। তবে ইরানের বিক্ষোভে এখনও রাশ টানা যায়নি। ইউক্রেনে ন্যাটো সেনার উপস্থিতি সহ্য করবে না রাশিয়া, বলেছেন মেদভেদেভ। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্র মেদভেদেভ বলেছেন, ইউক্রেনে ইউরোপীয় বা ন্যাটো সেনাদের উপস্থিতি সহ্য করবে না রাশিয়া। ইউরোপীয় নেতারা ইউরোপে সর্বাত্মক যুদ্ধ চান বলেও অভিযোগ করেছেন তিনি। খবর আনাদোলু এজেন্সির। ইউক্রেনের সেনা মোতায়েনের ব্যাপারে ইউরোপীয় নেতাদের প্রতিশ্রুতির প্রতিক্রিয়ায় এই হুঁশিয়ারি দেন মেদভেদেভ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সট্রে এক পোস্টে তিনি বলেন, ইউরোপীয় শাসক গোষ্ঠীর বোকা নেতারা ইউরোপে যুদ্ধ চায়। হাজারবার বলা হয়েছে রাশিয়া ইউক্রেনে কোনো ইউরোপীয় বা ন্যাটো সেনা মানবে না, কিন্তু না। ম্যাক্রো ফরাসি প্রেসিডেন্ট এই বাজে কথা অব্যাহত রেখেছেন। পোস্টে অরিশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পশ্চিম ইউক্রেনে হামলার ফুটেজ সংযুক্ত করে তিনি বলেন, আচ্ছা তাহলে আসুন, আপনি এভাবেই তার জবাব পাবেন। ইউক্রেনে গত প্রায় 4 বছর ধরে চলমান সংঘাতের অবসানে আলোচনার মধ্যে গত মঙ্গলবার 6 জানুয়ারি ফ্রান্সের তথাকথিত কোয়ালিশন অফ দ্য উইলিং এর অন্তর্ভুক্ত ইউরোপের 35 দেশের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে যুদ্ধবিরতি ও এর পরবর্তী নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রতিনিধিরা। এ সময় ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সেনা পাঠানোর পাশাপাশি প্রয়োজনে সামরিক ঘাঁটি করে তোলার সিদ্ধান্ত জানায় যুক্তরাজ্য ও ফ্রান্স। এরপর এ বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেনোলসকে। মস্কো শুরু থেকেই বলে আসছে, ইউক্রেনের যে কোনো বিদেশি সামরিক উপস্থিতিকে সরাসরি হুমকি এবং বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে।
সিরিয়ার আলেপ্পো ছেড়ে যাচ্ছেন কুদি যোদ্ধারা। মারাত্মক সংঘর্ষের পর যুদ্ধবিরতির আওতায় আলেপ্পো শহর ছেড়ে যেতে সম্মত হয়েছে সিরিয়ার কুদি যোদ্ধারা। কয়েকদিন ধরে সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ের পর রোববার 11 জানুয়ারি কুদি নেতৃত্বাধীন বাহিনী এই সিদ্ধান্তের কথা জানায়। বার্তা সংস্থা এএফপি জানায়, সিরিয়ার সেনাবাহিনী আলেপ্পোর কুদি অধ্যুষিত শেখ মাকসুদ এলাকায় অভিযান শেষ করার ঘোষণা দিয়েছেন। রাষ্ট্র টেলিভিশনের খবরে বলা হয়, আত্মসমর্পণকারী কুদি যোদ্ধাদের বাসে করে উত্তর দিকে সরিয়ে নেওয়া হচ্ছে। এর আগে সেনাবাহিনী আশরাফিয়া এলাকা দখলের কথাও জানায়। কুদি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসটিএফ এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক পক্ষগুলোর মধ্যস্থায় যুদ্ধবিরতি হয়েছে। এর আওতায় আহত নিহতদের মরদেহ আটকে পড়া বেসামরিক মানুষ ও যোদ্ধাদের আলেপ্পো থেকে উত্তর ও পূর্ব সিরিয়ায় সরিয়ে নেওয়া হচ্ছে। এর আগে এসটিএফ প্রথমে যোদ্ধাদের সরে যাওয়ার কথা অস্বীকার করে বলেছিল, বাসে করে সাধারণ মানুষকে জোরপূর্বক সরানো হচ্ছে। তবে পরে তারা সমঝোতার বিষয়টি নিশ্চিত করে। নতুন সরকারের কুদিদের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা স্থগিত হওয়ার পরই এই সংঘর্ষ শুরু হয়। 2024 সালের ডিসেম্বরে বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি সবচেয়ে বড় সংঘর্ষ বলে মনে করা হচ্ছে। এই সহিংসতায় অন্তত 21 জন বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং আলেপ্পো শহর থেকে প্রায় 1,55,000 মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে বলে স্থানীয় প্রশাসনের তথ্য। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন উভয় পক্ষকে রাজনৈতিক সংলাপে বসার আহ্বান জানিয়েছে। দক্ষিণ ইয়েমেনের সব বাহিনী সৌদি জোটের অধীনে। দক্ষিণ ইয়েমেনের সব সামরিক বাহিনী এখন থেকে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের কমান্ডের অধীনে পরিচালিত হবে বলে ঘোষণা দিয়েছেন ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের প্রধান রাশাদ আল আলেমি। গত শনিবার টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন। আল আলেমি জানান, সৌদি জোটের তত্ত্বাবধানে একটি সুপ্রিম মিলিটারি কমিটি গঠন করা হবে। এই কমিটি দক্ষিণ ইয়েমেনের সব বাহিনীকে প্রশিক্ষণ, অস্ত্র সরবরাহ ও নির্দেশনা দেওয়ার দায়িত্ব পালন করবে। সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের এসটিসি সম্প্রতি ব্যর্থ অভিযানের পর এই ঘোষণা এলো। সম্প্রতি সৌদি সমর্থিত বাহিনী দক্ষিণের বিস্তীর্ণ এলাকা আবার নিজেদের নিয়ন্ত্রণে নেয়, যা আগে এসটিসির দখলে ছিল। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরব ও ইউএই দীর্ঘদিন ধরে একই জোটে থাকলেও বর্তমানে তারা ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের ভিন্ন ভিন্ন গোষ্ঠীকে সমর্থন দিচ্ছেন। এতে দক্ষিণ ইয়েমেনের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এর মধ্যে এসটিসির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সংগঠনটির নেতা দেশ ছেড়েছেন বলে খবর পাওয়া গেছে। রিয়াদে পাঠানো একটি প্রতিনিধি দল সংগঠনটি বিলুপ্তির ঘোষণা দিলেও অন্য নেতারা বলেছেন এটি চাপের মুখে করা সিদ্ধান্ত। এই পরিস্থিতির মধ্যে গত শনিবার এডেন শহরে হাজারো মানুষ এসটিসির পক্ষে বিক্ষোভ করেন। তারা স্বাধীন দক্ষিণ ইয়েমেনের দাবিতে স্লোগান দেন এবং সৌদি আরব বিরোধী বক্তব্য শোনা যায়। যদিও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এডেনকে রাজধানী হিসাবে ব্যবহার করে, শহরটি এখনও এসটিসির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। গাজার প্রশাসন থেকে পুরোপুরি সরে যেতে প্রস্তুত হামাস, বলছে বাসেম নাইম। গাজার প্রশাসনে ক্ষমতা ছেড়ে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর মধ্যে চলছে ইসরায়েলি হামলা। স্থানীয় সময় গত শনিবার 10 জানুয়ারি নেতানিয়াহু বাহিনীর হামলায় অন্তত 3 ফিলিস্তিনি নিহত হন। গত বৃহস্পতিবারের হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14 জনে। গত শনিবার হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ও গাজার সাবেক স্বাস্থ্যমন্ত্রী বাসেম নাইম বলেন, হামাস গাজার সরকারি প্রশাসন থেকে পুরোপুরি সরে যেতে প্রস্তুত। তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনের পর যুদ্ধবিরতি একটি আন্তর্জাতিক পরিকল্পনায় পরিণত হয়েছে, কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেন এই হামাস নেতা। নাইমের দাবি, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলি হামলায় শতাধিক হতাহত হয়েছে, যা যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়া সম্ভব নয়। এদিকে কাগজে কলমে যুদ্ধবিরতি চললেও গাজায় থেমে নেই ইসরায়েলি হামলা। স্থানীয় সময় গত শনিবার গাজার বিভিন্ন জায়গায় আক্রমণ চালায় নেতানিয়াহু বাহিনী। এতে শিশুসহ বেশ কয়েকজন হতাহত হন। নুসেরাত ও বুইরেস শরণার্থী শিবিরে আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। রাফা আল মায়াসি ও গাজা সিটির আসকুলা এলাকায়ও হতাহতের খবর পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো সতর্কতা ছাড়াই চালানো হয় এসব হামলা। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, গাজা থেকে রকেট নিক্ষেপের ব্যর্থ চেষ্টার পর এসব হামলা চালানো হয়। গাজার মানবিক পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। তীব্র শীত ও ত্রাণ প্রবেশে বাধার কারণে 7 দিনের এক নবজাতকের মৃত্যু হয়েছে দের আল বালা এলাকায়। স্বাস্থ্য ও সিভিল ডিফেন্স জানায়, প্রয়োজনীয় তাঁবু ও নির্মাণ সামগ্রী ঢুকতে না দেওয়ার কারণে মানুষ ঝুঁকিপূর্ণ আশ্রয়ে বাস করছে। জাতিসংঘের হিসাবে গাজার প্রায় 80% ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত 71,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত এবং 1,71,000-এর বেশি আহত হয়েছেন।
মার্কিন কারাগারে কেমন আছেন মাদুরো? মার্কিন অভিযানে আটকের পর ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিউইয়র্কের কারাগারে রাখা হয়েছে। তারা সেখানে ভালো আছেন বলে দাবি করেছেন মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা। খবর গার্ডিয়ানের। গত শনিবার 10 জানুয়ারি ভেনেজুয়েলার ক্ষমতাসীন দল পিএইচইভি পার্টির প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন। মার্কিন বন্দী হয়ে থাকা মাদুরো সম্প্রতি জানান তারা কারাগারে ভালো আছেন, তবে আদালতের বিচার শুরুর অপেক্ষায় আছেন। পিএইচইভির পক্ষ থেকে প্রকাশ করা ভিডিওতে মাদুরোর ছেলে দাবি করেন তার বাবা ভালো আছেন। তিনি নিকোলাস মাদুরোর উদ্ধৃতি দিয়ে বলেন, আমরা ভালো আছি, আমরা যোদ্ধা। তবে যুক্তরাষ্ট্র দাবি করছে ভেনেজুয়েলায় এখনও অস্থিরতা চলছে। তারা ভেনেজুয়েলায় থাকা মার্কিন নাগরিকদের জরুরি ভিত্তিতে দেশটি ত্যাগ করতে এবং সেখানে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে। দেশটির স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে ভেনেজুয়েলায় অস্ত্রধারী কোলেস্টিভো নামে প্রো সরকার সমর্থক মিলিশিয়া সড়ক অবরোধ করে যানবাহন থামাচ্ছে এবং সন্দেহ করছে যে যাত্রীদের মধ্যে কেউ কেউ মার্কিন নাগরিক বা যুক্তরাষ্ট্রের সমর্থক কিনা। মূলত ভেনেজুয়েলায় মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে দেশটির প্রেসিডেন্ট মাদুরোকে আটক করার পর সেখানে রাজনৈতিক উদ্বেগ, সহিংসতা ও বিরোধী প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের ধারণা মাদুরোর অনুগামীরা এটিকে সাম্রাজ্যবাদী আক্রমণ হিসেবে নিন্দা করেছে। তবে ভেনেজুয়েলার সরকারের পক্ষ থেকে মার্কিন সতর্কবার্তাকে অবাস্তব ও গঠিত গল্প বলেও অক্ষুণ্ণ করেছেন। তাদের দাবি দেশ এখন সম্পূর্ণ শান্ত, স্থিতিশীল ও নিরাপদ। ভেনেজুয়েলার মতে সব যোগাযোগ ব্যবস্থা, সড়কগুলো ও নিরাপদ ব্যবস্থা স্বাভাবিকভাবে চলছে এবং তারা জনগণের শান্তি রক্ষা করছে। ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সতর্কতা ছিল ভিত্তিহীন ও বানানো তথ্যের উপর নির্ভরশীল। ভেনেজুয়েলা সম্পূর্ণ শান্ত, শান্তিপূর্ণ ও স্থিতিশীল। সব জনবসতিপূর্ণ এলাকা, যোগাযোগ পথ, চেকপয়েন্ট ও নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিকভাবে কাজ করছে এবং প্রজাতন্ত্রের সব অস্ত্র বলিভিয়ান সরকারের নিয়ন্ত্রণে রয়েছে, যারা শক্তির বৈধ একগুচ্ছ কর্তৃত্ব ও ভেনেজুয়েলার জনগণের শান্তির একমাত্র নিশ্চয়তা। মাদুরোর আকস্মিক পতন হলেও ভেনেজুয়েলার শাসন ব্যবস্থায় খুব বড় কোনো পরিবর্তন এখনও আসেনি। ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এবং তিনি স্পষ্টভাবে জানিয়েছেন ভেনেজুয়েলা কোনো বিদেশি শক্তির মাধ্যমে নয়, বরং তাদের মাধ্যমে পরিচালিত হবে। মাদুরোর প্রভাবশালী সহযোগীরা এখনও নিজ নিজ পদে বহাল আছেন। এমনকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন তারা রদ্রিগেজকে একজন বাস্তববাদী নেতা হিসেবে দেখছেন যার সঙ্গে কাজ করা সম্ভব।